বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন সরকার রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব তিনি একসময় পালন করেছেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, স্থানীয় সরকারের বিশেষ করে উপজেলা নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টায়ার, তার নির্বাচন সামনে শুরু হতে যাচ্ছে এবং প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যে এই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং কতটা প্রশ্নমুক্ত থাকবে শেষ পর্যন্ত, যেহেতু স্থানীয় সরকার পুরোপুরি আপনার মন্ত্রণালয়ের অধীন, নির্বাচনের সঙ্গেও আপনাদের সংশ্লিষ্টতা আছে, সব মিলিয়ে একটু আপনার কাছে না, নির্বাচনটা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে, আর আমাদের নির্বাচন পরবর্তীতে যারা নির্বাচিত হয় তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কমান্ডে কাজ করেন। এটা তো আর দু জিনিস। নির্বাচনে আমাদের কোনোভাবে ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। আর এখানে যে প্রশাসনের, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা তারাও ওই সময় যদি নির্বাচনের কাজে নিয়োজিত হয় তারা দে উইল ডিপ্লয়েড অ্যাজ এ এমপ্লয়ি। নির্বাচন কখন হবে না হবে সেটা বোধহয় আপনাদের সঙ্গে কনসাল্ট করেই নির্বাচন কমিশন ঠিক করে না, এটা আমাদের সাথে ওইভাবে কনসাল্ট করে না। অর্থাৎ এখানে আমাদের কোথায় কোথায় যদি কোনো সুনির্দিষ্ট এলাকার জন্য নির্বাচন হতে কোনো আইনগত জটিলতা আছে কিনা, মামলা মোকদ্দমা, এটা আমাদের কাছ থেকে আমরা একটা সম্মতি তাদের। বাট কেউ নির্বাচিত হলে যদি কোনো ব্যত্যয় বিচ্যুতি দেখা যায়, মানে আপনাদের এখতিয়ার আছে তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিশেষ না, সেটা তো আপনার এটা আইন দ্বারাই এই ক্ষমতা নির্ধারণ করা আছে। আপনার যদি তারা কখনো কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় সেগুলো আইনে কি করলে তিনি ইমপিচমেন্টে আর পড়বেন, তো এটা তো ওখানে ডিফাইন করা আছে। তো নির্বাচনটা আমি যদি নির্বাচন শান্তিপূর্ণ, অশান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য, দেখুন আসলে সারা পৃথিবীতে নির্বাচন এবং যে কোনো বড় অনুষ্ঠান করাটা এটা সবসময় একটু টেন্স থাকে, একটা ঝুঁকি থাকে। যে কোনো আপনি যদি বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান করেন সেখানে আপনি যেমন উৎসব আমেজ থাকে, তেমনিভাবে সবার মধ্যে একটা টেন্সও কাজ করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এটা সমাপ্ত হওয়া পর্যন্ত। তো ঠিক নির্বাচনও একটা বড় ধরনের ইভেন্ট, একটা বড় ধরনের কাজ। তো সেই কাজটা সমাপ্ত করতে হলে যেহেতু গোটা জাতিগতভাবে ন্যাশনাল ইলেকশনে ইনভলভ হয়, আর এটা স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা নির্বাচন, তো সেখানে যে সমস্ত এলাকাতে এটা কয়েকটা স্তরে নির্বাচনটা সম্পূর্ণ হবে। তো এই কারণে যে কয়েকটা স্তরে হলে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা করা অথবা সরকারি কর্মকর্তার যে পরিমাণ প্রয়োজন, তো সেই পরিমাণ প্রয়োজনীয়তাটা তো একসাথে করতে গেলে তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। সে পরিমাণ পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষার জন্য লোকজন নিয়োজিত করা যাবে না। তো এই জন্য কয়েক স্তরে হবে। যেহেতু কয়েক স্তরে হবে তাইলে আমার মনে হয় জাতীয় নির্বাচন আমাদের একসাথে হয়, আর এই নির্বাচনটা আপনার খণ্ডভাবে হবে। তো যেহেতু কয়েক ধাপে হবে, তো সেহেতু এখানে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের লোকজনকে নিয়োজিত করতে পারবে। তো এখানে এদিক থেকে আমার মনে হয় যেন একটু পরিস্থিতিটা ভালো থাকার কথা। তারপরে আর সারা পৃথিবীতে নির্বাচন নিয়ে কিছু বিতর্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, জাপানে আছে, ভারতে আছে, তারপরে দিয়া পাকিস্তানের কথা তো আমার মনে হয় আমি নাইবে বললাম। তো সব জায়গাতে এরকম কম বেশি কিছু কন্টেইনমেন্ট ডিসকন্টেইনমেন্ট আছে। তো আমাদের দেশেও নির্বাচন নিয়ে কথাবার্তা হয়। তো এবং নির্বাচনের হয়তো আপনার এটার মাত্রা নিয়ে কথা আছে। তো এই সমস্তগুলো আছে, এগুলোকে আমি এমনভাবে বলতে পারবো না যে নির্বাচনকে গ্রহণযোগ্যতা। আমার তো মনে হয় নির্বাচন তো গ্রহণযোগ্যই হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে না, তো এটা কি আপনি মনে করেন যে সহিংস পরিবেশ থেকে নির্বাচনটাকে মুক্ত রাখতে সহায়তা করবে,
নাকি বিরোধীদের এই অনুপস্থিতি বা নির্বাচন বর্জন আসলে এক ধরনের, যেটা আমরা জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি, আপনার দলের মধ্যে একাধিক প্রার্থী থাকার কারণে অনেক ক্ষেত্রে একটা অন্তর্দলীয় কোন্দল বা সমস্যা তৈরি হয়, সেরকম আশঙ্কা আছে কিনা? যেমন একটা পারসেপশন যে যিনি এমপি হয়েছেন বা দলের যিনি মনোনীত তার একজন ক্যান্ডিডেট থাকবে, যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের তার একজন প্রার্থী থাকবে, এরকম অনেক রকমের জায়গা, সেরকম কোনো জটিলতা দেখেন কিনা এই নির্বাচনকে ঘিরে? না, কার নির্বাচনে তো আমি যেমন মন্ত্রী, আমার সাধারণত নিয়মতান্ত্রিকভাবে আমি দুটো ঈদে আমার গ্রামে যে বাড়ি, যেখানে আমার জন্ম, আমি সেখানে ঈদ করি একবারে ছোটোবেলা থেকেই। তো এবারও আমি ঈদে বাড়ি গিয়েছিলাম এবং প্রথাগতভাবে ঈদের পরের দিন আমার বাড়িতে একটা পাবলিক গ্যাদারিং হয়। এটা সিন্স 1996-এর থেকে। তো আমি তো সেই অনুষ্ঠানে আমি বলছি যে আমাদের নির্বাচন হবে, এই নির্বাচনে প্রত্যেকের দাঁড়ানোর জন্য তাদের নিজস্ব স্বাধীনতা আছে, আর আমার কেউ প্রার্থী না এবং কারোর বিরুদ্ধে আমি নই, পক্ষেও নই, আমি কারোর বিপক্ষেও নই, আর আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে নির্বাচন করার জন্য। আর বিরোধী দলের যেটা কথা বলছেন, এটা তো স্থানীয় নির্বাচন। এখন স্থানীয় নির্বাচন আমরা দল থেকে তো এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। এখন কোনো দল যদি বলে আমি তো, তিনি কি করে এটা ডিফাইন করবেন? যিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ তো মনোনয়ন দেন নাই, দলীয়ভাবে করছে না, এটা স্থানীয় যারা নাকি নির্বাচন করার জন্য কাঙ্ক্ষিত তারা করছে, এবং সেখানে একজনও হতে পারে। আর জাতিগতভাবে আপনি যেটা বলেন স্থানীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে কেউ কেউ কোনো রাজনৈতিক দল যোগদান না করলেও অনেক রাজনৈতিক দল যোগদান করেছে। যেমন আমার এখানে মধ্যে 6-7 জন প্রার্থী ছিলেন, তো বিভিন্ন দলের। আর আমাদের দলের পরিচিত এমন কেউ নির্বাচন করে নাই। তো এখন এটা আমাদের দল থেকে আবার তখন একটা সম্মতি দেওয়া হয়েছিল যে দলের কেউ যদি মনোনয়ন না পাওয়া সত্ত্বেও যদি নির্বাচন করতে চান, তাহলে তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নেওয়া হবে না। অর্থাৎ এটা হলো যে তাদেরকে যদি কেউ করতে চান, ওকে ফাইন করেন। কিন্তু জাতীয় পার্টি করেছে, তারপরে দিয়ে আরও অন্যান্য অনেকগুলা দল করেছে। তো আপনার এবং আপনাদের গঠনতন্ত্রের বাইরে গিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে গঠনতন্ত্র, যেমন আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে, কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, কোনো নির্বাচনে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দল সিদ্ধান্ত নিয়ে, এটা গঠনতন্ত্রে আছে। না, গঠনতন্ত্র তো আবার গঠনতন্ত্র তো দল গঠন করেছে, দল আবার যদি এরকম এই গঠনতন্ত্র পরিবর্তন করার অধিকার রাখে। তো আমার মনে হয় না এখানে নিয়ম বহির্ভূত অথবা শৃঙ্খলা বহির্ভূত কিছু করা হয়। আমি আসছি আবার আপনার কাছে। প্রফেসর আব্দুল লতিফ মাসুম, একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনি কি, আমরা সবাই জানি, আমি নিজেও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আপনাদের ছাত্র, গণতন্ত্রের ভিত হিসেবে স্থানীয় সরকার অত্যন্ত শক্তিশালী একটা টুলস, এবং আপনি কি মনে করেন কিনা যে নির্বাচন হতে যাচ্ছে, বা আপনি কি মনে করেন যে এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতখানি শক্তিশালী করবে বলে আপনার কাছে মনে হয়? জিল্লুর রহমান, আপনাকে ধন্যবাদ। নির্বাচনটি সবসময় গুরুত্বপূর্ণ যখন এটি জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচন মানে হচ্ছে যে সরকার পরিবর্তনের নির্বাচন। সরকার পরিবর্তনের জন্য একটা নির্দিষ্ট সময় শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে এবং একটা পরিবর্তন অথবা মানে ক্ষমতাসীন সরকারের পক্ষে রায় হয়ে থাকে। সে দৃষ্টিতে এই নির্বাচনটি আমরা অতিক্রম করলাম 2024 সালের 7 জানুয়ারি, সেটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। যেমন মন্ত্রী মহোদয় বললেন যে এটা আমার প্রথম প্রশ্ন ছিল, সামনে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন যেটা হতে যাচ্ছে, সেটা এই যে এটা একটা ধারাবাহিকতা, তার একটা ধারাবাহিকতা আছে। যেমন মন্ত্রী মহোদয় উল্লেখ করেন যে ওই সময় আওয়ামী লীগ প্রার্থীদের বলেছিল যে তারা যদি অংশগ্রহণ করতে চায় তাহলে পরে তাদেরকে বহিষ্কার করা হবে না। তার মানে হচ্ছে দ্যাট ইজ অ্যান এক্সেপশন
এবং যেটা ডেভিয়েশন ফ্রম দেয়ার কনস্টিটিউশন বা তাদের যে গঠনতন্ত্র সেই একটা ব্যতিক্রম ছিল। এবং এটাই প্রমাণ করে যে একরকম একটা প্রার্থী সংকট জাতীয় নির্বাচনে দেখা দিয়েছিল। প্রার্থী নির্বাচন আমার যতটা মনে পড়ে প্রধানমন্ত্রী ডামি শব্দটি ব্যবহার করেছিলেন। ডামি শব্দটি যখন ব্যবহার করা হয় তখন বোঝাই যায় যে এটা মানে একটা ক্রাইসিসকে ফেস করার জন্য। সেই ধারাবাহিকতা আজকের যে নির্বাচনটি আছে সেই নির্বাচনটি ক্ষমতাসীন সরকারের ক্ষমতাকে আরও শক্তপোক্ত করার একটি আন্দোলন, একটি নির্বাচন। একই সঙ্গে আমার বিরোধী দল বিএনপি এবং তার মিত্ররা এই নির্বাচন বর্জন করছে এবং 2014-তে তারা নির্বাচন বর্জন করেছে, কোনো স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশ নিয়েছে, কোনোটা বর্জন করেছে, কোনো বাই ইলেকশনে তারা অংশ নিয়েছে, কোনোটা বর্জন করেছে, 18-তে গেছে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলেছে এবং 24-এ তারা নির্বাচন বর্জন করেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কি মনে করেন এই যে বিএনপির এই নির্বাচনে অংশ না নেওয়া সিদ্ধান্ত ঠিক আছে কিনা? কেননা তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে বটেন, কিন্তু নির্বাচনকে বন্ধ করা বা এটাকে তারা অগণতান্ত্রিক প্রক্রিয়া বলছে, সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ধাবিত করবার ক্ষেত্রে তাদের কোনো প্রয়াস লক্ষণীয় নয়। অ্যাট দ্য সেম টাইম এটাও আমরা জানি যে নির্বাচন হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার একটা সুযোগ। সো তারা না করতে পারছে মুভমেন্ট, না করতে পারছে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরির যে টুলস হিসেবে ব্যবহার করা নির্বাচনকে। সো আপনি কি মনে করেন সেটা আমি একটু আপনার কাছে শুনতে চাইব। এই যে বিগত নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করেনি সেটি আপনি যথার্থ বলেছেন। সরকারের যে ক্ষমতা প্রয়োগ বা শক্তি প্রয়োগের কথা বলা হয় তার বিপরীতে বিরোধী দলের অবশ্যই ব্যর্থতা আছে। যেমন ধরুন 28 অক্টোবরের জনসভাটাকে যদি আমরা একটা পিন পয়েন্ট করি তাহলে পরে সরকার তার পক্ষ থেকে নানা কল কৌশল এটা করবে, এটা কি স্বাভাবিক। আমাদের দেশের রাজনীতির প্রেক্ষিতে নৈতিক হোক কি অনৈতিক হোক সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বিরোধী দল লিডারশিপের যে স্ট্র্যাটেজি নেওয়া দরকার ছিল, যে দূরদর্শিতা প্রদর্শন করা উচিত ছিল, সেটি তারা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। এটা একটা বড় ধরনের বাধ্যবাধকতা এবং জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে নিয়ে এগোনোর যে কর্মসূচি সেটা তারা দিতে পারেনি। বরং হঠাৎ করে যদি তারা এই ধরনের দাবি তারা করে থাকে, লক্ষ লক্ষ লোক তাদের সমাবেশে সমবেত হলো আর তারা 10 মিনিটের মধ্যে সব ফাঁকা হয়ে গেল। সরকার তো শক্তি প্রয়োগ করবে। যেমন আমার যতটা মনে পড়ে ওবায়দুল কাদের বলেছিলেন যে বিএনপি পরিণতি হবে হেফাজতের চেয়েও খারাপ। তাহলে তাদেরকে বুঝতে হবে যে সরকার একটি শক্তি প্রয়োগের নীতি নিয়ে আগুচ্ছে এবং সেই শক্তি প্রয়োগের নীতিকে মোকাবিলা করার জন্য শক্তি প্রয়োগ না হোক, আপনি সম্মতি বা জনগণের একটি সংহত অবস্থা নিয়ে সেটা তারা পারেনি। এবং সরকার একটা নির্বিঘ্নে যতটা মনে হয়েছিল, সবাই মনে করছিল যে এই 2024 সালের নির্বাচনটা একটি ব্যতিক্রমধর্মী হবে, একটা জনসম্পৃক্ততা হবে, অ্যাটলিস্ট মানে বিরোধী দল অংশগ্রহণ করবে, এরকম আশা নিরাশার মধ্যে বিরোধী দল জনগণকে নিরাশা করছে। অপরদিকে আওয়ামী লীগ নির্মমভাবে একেবারে নির্লজ্জভাবে শক্তি প্রয়োগ করেছে। শক্তি প্রয়োগের নমুনা তো আপনারা সবাই জানেন। তাদের লোক যেমন 28 অক্টোবরের সেই হামলা, তারপরে তাদের লোকদের জেলে ভরা, লক্ষ লক্ষ মামলা দেওয়া, তাদের প্রার্থীদের এই গুম হাইজাক ইত্যাদি এই করানো, এইভাবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য ঠেলে দেওয়া হয়েছে। অপরদিকে বলা হয়েছে যে আপনারা আসুন। ওই উদাহরণটা সেই সময় এরকম দেওয়া হয়েছিল যে আপনি হাত পা বেঁধে আপনি ওবায়দুল কাদেরের ভাষায় বলেন যে খেলতে আসেন। তো এটা এরকম হয়েছে। এই নির্বাচনটি দুটো দৃষ্টিভঙ্গি আছে। যে আমি একজন রাষ্ট্রবিজ্ঞান হিসেবে মনে করি যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে বোধহয় বিরোধী দলগুলোর ভালো হতো। কারণ এই প্রথমবারের মতো সরকার, আমি মনে করি মাননীয় মন্ত্রী মহোদয়ের এই দপ্তর তো এটি নিশ্চয়ই সরকার তার সাথে পরামর্শ বা তার মতামত নিয়েছে যে এই যে দলীয় মনোনয়ন তারা দেবে না, এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত ছিল। তবে সেখানে একটি ব্যতিক্রম হলো এই যে আওয়ামী লীগ যেমন
গঠনতন্ত্র পরিবর্তন না করে জাতীয় নির্বাচনে ডামি নির্বাচন প্রার্থী দিয়েছে। এবারে কিন্তু আইনটি পরিবর্তিত হয়নি, দলীয় গঠনতন্ত্র, বাট সেটা তাদের দলের সিদ্ধান্ত, তারা যেটা দলে যদি এটা সমস্যা না হয়, আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দলীয়ভাবে স্থানীয় নির্বাচনগুলো পরিচালিত হবে। এর আগে কিন্তু এই সিদ্ধান্ত ছিল না। বাংলাদেশের যে সমাজ, বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে গ্রামীণ সমাজ, তাতে এটি এই নির্বাচনে যে কেউ চাইলে দলীয় প্রতীকে করতে পারে, যেমন জাতীয় পার্টি করবে সিদ্ধান্ত নিয়েছে, দলীয় প্রতীকে আওয়ামী লীগ করবে না, সুযোগ নেই তো। না, জাতীয় পার্টি করবে, আছে দলীয় প্রতীকে শুধু আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত যে তারা প্রতীকে নির্বাচন করবে না। বাট কিন্তু মানে এটা এই যে দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ, আবার আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করছে কিন্তু দলীয়ভাবে না, মূল অর্ডিন্যান্স বা আইনটি পরিবর্তন হয়নি, এটা আবার একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। ইভেন দেন আমি মনে করি যে আওয়ামী লীগের সিদ্ধান্তটা এটা ভালো সিদ্ধান্ত ছিল। বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দলগুলো ইচ্ছা করলে তাদের শক্তি প্রদর্শন করতে পারতো, ক্ষমতা প্রদর্শন করতে পারতো, এবং তারা তাদের পার্টিসিপেশনের মাধ্যমে এগিয়ে যেতে পারতো। কিন্তু অপরদিকে বিএনপি বা তাদের ঘরানার তরফ থেকে একথা বলা হচ্ছে যে যদি যে নির্বাচনটির ফলে, অবৈধ নির্বাচনের ফলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের অধীনে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে পরে ওই সরকারকে, অর্থাৎ তাদের ভাষায় অবৈধ সরকারকে বৈধতা দেওয়া হয়। সেটাও তাদের একটা যুক্তি। কিন্তু মানে আপনার কথাই সঠিক যে ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। তাদের মধ্যে যে ক্ষমতা বা গণতন্ত্র, নিয়মতান্ত্রিক মাফিক গণতান্ত্রিকভাবে সরকারকে প্রতিহত করা বা সরকারকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা, চাপে রাখার কোনো কৌশল দেখতে, মধ্যবর্তী নির্বাচনের কথা তারা বলছেন। মধ্যবর্তী নির্বাচন তো মানে তখনই হবে, দুটি কারণে হতে পারে। যদি সরকার চায় যে, অনেক সময় দেখা যায় যে অনেক রাষ্ট্রে সরকার নিজেদের সুবিধার জন্য একটা সুবিধাজনক সময় নিয়ে তারা নির্বাচন দেয়, এটা মধ্যবর্তী নির্বাচন সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আবার আরেকটি হলো, সরকার যদি বাধ্য হয়, যদি আজকে বিএনপি বা বিরোধী দলগুলো এমন আন্দোলন গড়ে তুলতে পারে যে সরকার বাধ্য হয়, যেমনটি অতীতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি এর বিরুদ্ধে আওয়ামী লীগ, জামাত ইসলামী সবাই মিলে যে চাপ সৃষ্টি করতে পেরেছে, তার ফলেই তারা একটি ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছে। সেরকম একটি অবস্থা যদি সৃষ্টি হয়, তাহলে পরে এটা একটা ভালো দিক হতে পারে। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার মিনিস্টার। না, আমি ওনার বক্তব্য যেখান থেকে আরম্ভ করেছেন, 28 অক্টোবরের কথা বলেছেন উনি, যে আন্দোলন, সরকার সেখানে দমন নিপীড়নের ভূমিকা নেবে, তো এটাই স্বাভাবিক, এবং বিরোধী দল সেটাকে ওভারকাম করার মধ্যে শক্তি সমর্থ থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে। কিন্তু আমি তো দেখি না যে সেখানে সরকার কোনো দমন নীতি, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করার এখানে দমনের সাথে কি সম্পর্ক? তারপরে পুলিশের হাসপাতালে হামলা করে রোগীদেরকে আপনার আতঙ্কিত করা এবং আগুন লাগাইয়ে দেওয়া, অ্যাম্বুলেন্স পোড়াইয়ে দেওয়া, বিচারপতিদেরকে আপনার অ্যাপার্টমেন্টে হামলা করা, তারপরে দিয়ে পুলিশের অ্যাপার্টমেন্টে হামলা করা, প্রকাশ্য দিবালোকে একটা ক্যামেরায় দেখানো হলো যে একজন পুলিশের সিপাহী সে দাঁড়িয়েছিল, তাকে পিটে হত্যা করা হয়েছে। এবং তো এটার সাথে এরকম অপরাধজনিত, এটা কি অপরাধ বলবেন না রাজনৈতিক কর্মসূচি বলবেন? তখন অপরাধ করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না? এখন এরকম অপরাধ করার সাথে যিনি জড়িত, অথবা যাদের নির্দেশে যারা নাকি করেছেন, তারা যখন বলে যে অমুক তাদের দলীয় সিদ্ধান্তে করেছে, তাই দলের যারা সিদ্ধান্ত দিয়েছেন তারা কি এর সাথে উনি কি ওনার দায়িত্বটা অস্বীকার করতে পারবেন? এবং তাকে গ্রেপ্তার করলে যদি বলা হয় যে তাকে পলিটিক্যাল আপনার কি বলে যে অ্যারেস্ট, পলিটিক্সকে আপনি কোথায় পাইলেন এখানে? আপনার রাজনৈতিক কর্মসূচি যেটা আপনি দিলেন সেটা তো গভর্নমেন্ট কোনো বাধা দেন এবং সেখানে থাকেও নেই গভর্নমেন্ট, এবং সারাদিন মিডিয়া দেখানো হয়েছে, আমি নিজে মিডিয়াতে দেখেছি যে কোথায় তো কোনো রকম ছিল না। আপনার অনাহুদা কেন পুলিশের উপর হামলা করলেন, প্রধান বিচারপতি, এগুলো তো বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তান যখন এই দেশ ছিল তখনকার ইতিহাস তো নাই। বঙ্গবন্ধু এত বড় আন্দোলন করছেন, কই প্রধান বিচারপতি অথবা বিচারপতিদের আপনার ক্যাম্পাসে হামলা করা এরকম নজির তো নেই। তখন আপনারা এটা কোত্থেকে আবিষ্কার করলেন? আর এটাকে ডেমোক্রেসি যদি বলেন, তো উনি পলিটিক্যাল সায়েন্সের টিচার, আমি পলিটিক্যাল সায়েন্স পড়ছি, তো এখন আমার কাছে তো দেখেন না পলিটিক্যাল সায়েন্স এখানে কোনো স্পেস আছে বলে, বরং সেটা উল্টাটা আছে।
তারপরে দিয়ে আসেন আপনার ইলেকশন ইলিগেল বলেন। এখন ইলিগেল আপনি কীভাবে বলেন ইলেকশন? এখানে ইলেকট্রাল সব প্রসেস তো ফলো করা হয়েছে, ও কী কারণে বলবেন? এখন আপনি না আসলে এটা ইলেকশন ইলিগেল হবে, আর আপনি আসলে অর্থাৎ আপনাকে ক্ষমতা বসাই দিলে তাইলে এটা লিগেল হবে, আর যদি জনগণের উইল অনুযায়ী যদি কোনো সরকার গঠিত হয় সেটা ইলিগেল হবে। তো এটা তো এই যদি ডেফিনেশন পলিটিক্যাল সায়েন্সে তো আপনি নিশ্চয়ই কোথায় পড়ান নাই, পড়েনও নাই। আপনি যখন টিচার ছিলেন, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন, তো নিশ্চয়ই আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ছেন। তো এখানে কোথায় তো স্পেস আমি দেখি না। আচ্ছা, সেকেন্ডলি হলো এর পরে দিয়ে আসেন যে আমি পলিটিক্যাল সায়েন্স অথবা পলিটিক্সে না গিয়ে দেখুন এগুলো তো সমস্ত অপরাধ করা হয়েছে। তারপরে পিপলস পার্টিসিপেশনের কথা বলছেন, পিপল পার্টিসিপেশন, হ্যাঁ বিএনপি জমাত যদি আসতো তাহলে পার্টিসিপেশন আরেকটু বেশি হইতো। এখন একটা যে পার্সেন্টেজ পার্টিসিপেট করার কথা, আমি তো মনে করি এটা যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ পার্টিসিপেশন ছিল। মার্কিন কংগ্রেসম্যান মিস্টার জিম ব্যাটস আমার সাথে 9 তারিখে আমার মিনিস্ট্রিতে দেখা করলো। এমন বললো যে ইম্পার্শিয়ালি আই কেম ওভার হিয়ার টু ভিজিট অ্যান্ড ওয়াচ দ্য ইলেকশনাল প্রসিডিউর। I am very happy to see that the good numbers of people was waiting in the queue to vote, which is mostly absent in USA. তো আমি এখন আপনাকে কিসের জন্য কীভাবে আপনি বলবেন বিএনপি এমন একটা দল হয়েছে যিনি জিয়াউর রহমান সেনাবাহিনীর পোশাক পরে ক্ষমতা দখল করে জন্ম দিয়েছেন, আর এই দলের না আসলে বাংলাদেশ অপবিত্র হয়ে যাবে। আমার কাছে তো এটা বড়, আমরা যারা নাকি স্বাধীনতা যুদ্ধ আন্দোলন এটা ওইটার সাথে সম্পৃক্ত ছিলাম, তো আমাদের কাছে তো এটা অত্যন্ত বেদনাদায়ক, এগুলো অত্যন্ত অনভিপ্রত। তারপরে দিয়ে আমি মনে করি না এরকম। আর এরপর চাপ সৃষ্টি করবেন, চাপ সৃষ্টি কেন করবেন আপনি? জনগণ যদি এরকম কোনো অসন্তুষ্টির জায়গায় চলে যায়, জনগণের পক্ষ থেকে বিরোধী দল করতেই পারে এবং সরকারের দিক থেকে চাপ বলতে বলে আপনি গুন্ডামিকে বলবেন আওয়ামী লীগ কেন? আমি বলি আপনি তো 2006 সালকে আপনার 1996 সনে 1 ফেব্রুয়ারি একটা ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি মনে নির্বাচন করছে বিএনপি, আওয়ামী লীগ আন্দোলন করছে। কিন্তু আপনি সারা বাংলাদেশের ডাটা কালেকশন করেন, কয়টা হত্যাকাণ্ড করা হয়েছে, কয়টা বাস পোড়ানো হয়েছে, কয়টা ট্রেন ফেলে দেওয়া হয়েছে, কয়টা মানুষকে হত্যা করা হয়েছে, এটার সাথে একেবারেই অ্যাক্সিডেন্টাল একটা ঘটনা। কিন্তু 2015 সালে না 14 সালে বিএনপি যে আন্দোলন করলো, একটাই মাত্র ছিল বাস পোড়ায় দেওয়া, মানুষকে হত্যা করা, ট্রেন ফেলে দেওয়া এবং গোটা জাতির মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। বাট ইট ইজ নট এ ডেমোক্রেটিক প্রটেস্ট। এখন আমরা জিল্লুল সাহেব, আমি কারো পলিটিক্যাল আইডিওলজি পলিটিক্যাল সেন্টিমেন্ট খুঁজতে যাই না। আই এম বিং এ কনসাস পার্সন, আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ, আই এম এ কন্টেস্ট, আমি পার্সোনালি তো একটা কনসাস লোক ইন এ হোল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমরা তো ইন্টারন্যাশনালি বহুত এঙ্গেজমেন্ট আছে, নান ক্যান ক্লেম বাংলাদেশের। আর এরপরে দিয়ে আপনি ইলেকশনে আসবেন না কেন? ইজ ইট নট দ্য ক্রাইম? আপনি ইলেকশনে কেন আসবেন না? ইলেকশনে আসার জন্য যতগুলা আইনগত শর্ত ছিল সবগুলোই পূরণ করা হয়েছে। বলছে যে নির্বাচন কমিশন আইন করতে হবে, আইন করা হয়েছে এবং আইন দ্বারা সেটা দেখা যায় যে একটা সার্চ কমিটি গঠন করা এবং নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টকে এম্পাওয়ারমেন্ট দেওয়া ইত্যাদি আইনের যে সমস্ত আপনার শর্ত ছিল সবগুলো পূরণ করা হয়েছে। তো এখন কোনটার কারণে আপনি আসবেন না? আপনি বলেন যে সংবিধান বাতিল করে দিতে হবে, আপনি বলেন যে আইন বাতিল করে দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপন করবেন। শুধুমাত্র এগুলো সবগুলো সত্য মানতে হবে। বাংলাদেশের স্বাধীনতা থাকার দরকার নাই, বাংলাদেশের সংবিধান থাকার দরকার নাই, কোনো আইন থাকার দরকার নাই। একটা হলো যে এগুলো সব বাতিল করে বিএনপিকে ক্ষমতা আনার জন্য ব্যবস্থা করতে হবে। আমি আরেকটা আমি আরেকটা একটা বিষয় বলি। দেখুন 96 সনে আমি প্রথম সংসদ সদস্য হলাম, পার্লামেন্টে গিয়েই প্রথম, এর আগে তো পার্লামেন্টে আমি ঢুকি নাই, গিয়েই দেখলাম যে এই নির্বাচন মানি না, এই নির্বাচনে আমরা যারা নির্বাচিত হয়েছে সরকার গঠন করছি এটা অবৈধ সরকার, অনিয়মতান্ত্রিক সরকার, এই সরকারকে 3 মাসে ক্ষমতা রাখতে দেওয়া হবে না। আবার 2008 সালে ক্ষমতায় আসলাম, 2009 সালে যখন নাকি আওয়ামী লীগ সরকার গঠন করলো তখন বিরোধী দল পক্ষ থেকে বেগম জিয়াউর তখন পার্লামেন্টে ছিলেন, তখন বললো যে এটা অবৈধ সরকার, এই সরকারের কোনো রাইট নেই এখানে কোনো রকম আইন পাশ করার। আমি একই কথা শুনলাম, 2014 সালে শুনলাম, 2018 সালে শুনলাম। আপনি কি করবেন? দেশটাকে জাহান্নামে পৌঁছায় দেবেন এবং দেওয়ার জন্য কি ওনাদের জন্ম? ওনারা কি এদেশে স্বাধীনতার পরে
বঙ্গবন্ধু হত্যার মাধ্যম দিয়ে যে দলটা সৃষ্টি করছেন, এই দলটা কি এখন দেশটাকে ধ্বংস করার জন্য একটা ম্যান্ডেট চান? দেখা যাক আমার কাছে প্রফেসর এটা আব্দুল লতিফ বাসুম মানে আমি কিভাবে বলেন, দুঃখ বাট থেকে কথাটা বলছি, আমার ছোট্ট কেন দুটো- ওনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না? মিস্টার ইসলাম, এখন এটার জন্য আপনি আজকে বিচার করুন যে কেন ওনারা কোন শর্তটা পূরণ করতে হবে। ওনারা বলেন যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, তাহলে তো সংবিধান বাতিল হয়ে যাবে। সংবিধান যেটা আছে, সংবিধান বলে মানুষের জন্য সংবিধান বানাবে, সংবিধানের উপর ভিত্তি করে তো বাংলাদেশ হয়েছে। আমি আপনার কথা আরও শুনবো, এবং প্রফেসর আব্দুল লতিফ মাসুমের কাছে যাওয়ার আগে আমার ছোট্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে যারা নির্বাচনে হেরেছে তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে, এটা আমাদের একটা কালচার। সংসদে না যাওয়া, সংসদ থেকে বেরিয়ে যাওয়া, বর্জন করা, পদত্যাগ করা, এগুলো আমাদের কালচার। আমি বলবো অবশ্যই রাজনৈতিক অপসংস্কৃতির একটা অংশ। আমার মনে হয় প্রফেসর আব্দুল লতিফ মাসুম বলবেন। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে 28 অক্টোবরের পরে আপনি ওই যে জেলখানায় নিয়ে যাওয়ার প্রশ্ন, অন্যায় করলে নিশ্চয়ই জেলখানায় যাবে এবং তার শাস্তি হওয়া দরকার। কিন্তু একটা ইন্টারেস্টিং দিক হলো যে একই মামলায় যারা জেলে ছিলেন তাদের মধ্য থেকে একজন বেরিয়ে গেলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, এবং তিনি যেদিন বেরোলেন সেদিনই তিনি নৌকা প্রতীক পেয়ে গেলেন। এটা অনেকের মধ্যেই প্রশ্ন তুলেছে, এটা কিভাবে সম্ভব, এক যাত্রায় পৃথক ফল কিভাবে হয়? কেন ওই একই মামলা আসামি ছিলেন, অন্যরা বেরোতে পারেননি, এবং যিনি বেরোলেন তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটার সঙ্গে ওটা রিলেটেড, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং যিনি ওই সময় মন্ত্রীও ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে বলছিলেন যে বিএনপির সঙ্গে এই আলোচনা চলছিল যে তাদের 20,000 নেতাকর্মীকে মুক্তি দেয়া হবে একসঙ্গে যদি তারা নির্বাচনে অংশ নেয়। এটাকে কিভাবে ডিফেন্ড করবেন আপনি? এবং শেষ যেটা ছোট্ট করে আমি আপনার কাছে বুঝতে চাইব যে ধরা যাক নির্বাচনে বিএনপির তো বা বিরোধীরা তাদের হয়তো রাজনীতি অপরাজনীতি যেভাবেই বলি না কেন তার বাইরে ছিলেন, কিন্তু একটার পর একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকেও, সবাই না হলেও অনেকে এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। এটা আসলে কতটা আপনাদেরকে স্বস্তি দেয় সেটা আমি একটু বুঝতে চাইব, যে নিজেরা যখন দাবি করেন গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক রাজনৈতিক দল, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন মন্ত্রী হিসেবে আপনাদেরকে কতটা ব্যক্তিগতভাবে স্বস্তি দেয় সেটা আমি একটু জানতে চাইব। একটু ছোট্ট করে বলবেন, আমি আবার ওনারটা শুনে আপনার কাছ থেকে আপনার কাছে আবার পরে আসবো। জি, সঙ্গত কারণেই ডেমোক্রেটিক ওয়ার ইজ প্রিভেলিং ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড। গ্রেট ব্রিটেনও এখনও ডেমোক্রেসিকে আফোল্ড করার জন্য কাজ করেন। আমার প্রফেসর সাহেব নিশ্চয় আমার সাথে দ্বিমত করবেন না, ভারতও করেন, এবং সবাই এখন পর্যন্ত আপনার গণতান্ত্রিক আন্দোলন করেন। এখন আন্দোলনের প্যারামিটার ক্যারেক্টারিটিস বিভিন্ন ধরনের হতে পারে। এখন সেখানেও আরও কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্টের কথা বলা হয়, কোয়ালিটেটিভ আরও ইমপ্রুভমেন্টের কথা তারা প্রত্যেক কান্ট্রি বলে। আচ্ছা, আপনার তো এখন আপনি ইলেকশনকে প্রশ্নবিদ্ধ বলছেন, কারণ প্রশ্নবিদ্ধ তো এখন আমরা যদি বিএনপি যদি ইলেকশনে আসতো এটা, তাইলে যে প্রশ্নটা উঠে এই প্রশ্নটা হয়তো থাকতো না। এখন ওনারা আসেননি, যে প্রশ্নটা এখন আসে যে কথাটা, এই কথাটা একটা কথা বল, কিন্তু বিএনপি না আসলে ইলেকশন ইলিগাল হবে এটা তো ঠিক না। না, সেটা এখন তো বলেন না, সারা পৃথিবীতে না, এখন ওনারা যে বলতে চান যে ইলেকশনটা অবৈধ, তারপরে ইলেকশনটা কি বলে যে বৈধ ইলেকশন না। আর বৈধ না কেন, ওয়াই নট? নৈতিক সংকট আছে, বৈধতার সংকট নেই। নৈতিক কোনো সংকট নাই, নৈতিক কোনো সংকট না, এটা আবার নতুন একটা স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটিক ওয়ার্ড। আপনার নৈতিক সংকট কোথায়? আমরা তো ফুল প্রসেস ফলো করছি, আর এরপরে দিয়ে আপনার প্রসেস করে আব্দুর রাজ্জাক সাহেবের যে বক্তব্য 20,000 ছেড়ে দিবে, 20,000 লোক কখনোই বিএনপির তখন জেলে ছিল না, 2-3 হাজারের বেশি সারা বাংলাদেশের জেলে ছিল না। আর রাজ্জাক সাহেব যে কথা বলছেন, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার করে এটার কাউন্টার করা হয়েছে, এটা তার ব্যক্তিগত মতামত, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। ব্যারিস্টার শাহজাহান ওমর, আর ব্যারিস্টার শাহজাহান ওমরের একই কেসে আপনি কি সবগুলা আসামিকে ফাঁসি দেন? কারো 1 বছর জেল হয়, কারো আপনার 10 বছর জেল হয়, কেউ না, কিন্তু মামলা তো রায় হয়নি, চূড়ান্ত রায় হয়নি, তার আগে আমি তো তিনি আর হয়তো বা সেখানে সংশ্লিষ্টতা পায়নি। এখন জুডিশিয়ারির ব্যাপারে সারা পৃথিবী একটা অবস্থান আপনার দেশের স্বার্থে
জাতির স্বার্থে আগামী ভবিষ্যতের স্বার্থে একটা জিনিস রক্ষা করে চলে যে জুডিশিয়াল ব্যাপারে সাধারণত এই প্রশ্নগুলো করা হয় না। হয়তো এই প্রসিডিওর নিয়ে ক্রিটিসিজম অথবা ডিবেট হয়। জুডিশিয়ারিকে যদি বাদও রাখি, আপনি কি মনে করেন না আওয়ামী লীগের মতো একটা বড় না, ঐতিহ্যবাহী এটা তো দল, যে আওয়ামী দল লীগ তো গণতন্ত্রের এখন সংগ্রাম করেছে, একটা দেশের লোক- স্বাধীনতা যুদ্ধে একটা নেতৃত্ব লোক- দিয়েছে, একটা সেই লোক- দলের জন্য একটা খুব ছোট্ট ইস্যু, যেটা ওই যে বলে না চাঁদেরও কলঙ্ক আছে, সেরকম একটা, আমি যদি আপনাদেরকে চাঁদ হিসেবে বিবেচনা করি, এটাও আপনাদের একটা কলঙ্কের তিলকের সঙ্গে যুক্ত না, আমি করেছে। একটু শেষ বলি। আমি তো শাহজাহান কুমার সাহেবকে আমি এবারে প্রথম দেখলাম, আমার সাথে আর ওনার সাথে ব্যক্তিগত কোনো সাক্ষাৎ ছিল না। তো উনি বলছেন টেলিভিশন সাক্ষাৎকার দিতে, আমি তো ছাত্রলীগ করতাম এবং জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি আদর্শে আমি বিশ্বাসী একজন সৈনিক। তো সেই হিসাবে আমি আপনার আওয়ামী লীগের কর্তৃক নির্বাচন করতে পারলে আমি নিজকে ভাগ্যবান মানুষ মনে করব। এটা তো ওনার তিনি এত বছর উনি বিএনপি করেছেন, তখন তো উনি এই কথা এখন আমরা শুনি নাই। না, বেশিরভাগ সময় উনি আওয়ামী লীগ করছেন অথবা ছাত্রলীগ করছেন, তারপরে যে আবার বিএনপি করছেন। বিএনপি করছেন বলে আমি তো আসলে ওনাকে ওইভাবে চিনতাম না। তো এখন উনি যে অপরাধে ওনাকে জেল নেওয়া হয়েছে, সেই অপরাধের ওনার সংশ্লিষ্টতার পরিমাণটা হয়তো এমন ছিল যে যার জন্য আপনার বিচার বিভাগ তাকে জামিন দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন। আমি যদি আইনের কথা বলি, আমি তো আইনের বাইরে গিয়ে কথা বলতে পারবো না। আমার ব্যক্তিগত যদি কোনো অনুভূতি থাকে, সেই অনুভূতি তো আমি পাবলিকলি বিং এ মিনিস্টার অর দ্য লেজিসলেচার, আমি একটা আইনসভার একজন সদস্য হিসাবে তো আমি ওইভাবে মন্তব্য করতে পারবো না। ক্লিয়ার। প্রফেসর আব্দুল লতিফ মাসুদ। প্রথমত মাননীয় মন্ত্রী মহোদয় আমার রাষ্ট্রবিজ্ঞানের ধারণা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সেটি উত্তরটা আমার কাছ থেকে এরকম যে উনি আপনাকে কোনোভাবে আন্ডারমাইন করেননি, বাট উনি প্রশ্ন তুলেছেন যে প্রশ্ন এই প্রশ্ন থাকে কি না। উত্তর দেওয়া উচিত। সেটা হলো এই যে রাষ্ট্রবিজ্ঞানে দু ধরনের পড়াশোনা আছে। দু ধরনের পড়াশোনা অধ্যয়ন আছে। একটি হলো ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স, দু ধরনের ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স, চাণক্যের রাজনীতি। ম্যাকিয়াভেলি কি বলছেন যে একজন শাসককে হতে হবে সিংহের মতো সাহসী এবং শ্রীকালের মতো ধূর্ত। সেটি যদি হয় তাহলে পরে আপনি এতক্ষণ যা বলছেন সবই সিদ্ধ, কিছুতেই কোনো অন্যায় নেই, কিছুতেই কোনো সরকারি দল যা করে, লেজিসলেটর, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি সব কিছুই আপনাদের একান্ত নিয়ন্ত্রণে। এই যে এক্সাম্পলটা শাহজাহান ওমরের এক্সাম্পলটা আসলো, এমন কি নির্বাচনের আগে এমন কি ব্যবস্থা হয়েছে দ্রুত আদালত করে করে বিএনপির সমস্ত যারা সম্ভাব্য ক্যান্ডিডেট তাদেরকে মানে জেলে পুরানো হলো। আর আপনাকে ধন্যবাদ যে আপনি বলেছেন যে গণতন্ত্রের একটা সংকট আছে। সেই গণতন্ত্রের সংকট সেটা আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে। এই দেশটা তো আমাদের, পৃথিবী জুড়েই আছে, পৃথিবী জুড়েই আছে। তো সেখানে মাত্রাগত অবস্থানটা কি? মাত্রাগত অবস্থানটা হলো যে ঠিক আছে, আপনি জাপানের উদাহরণ দিলেন, এলডিপি দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে মোটামুটিভাবে ক্ষমতা আছে, মাঝখানে 3 বছর ক্ষমতা ছিল না। সিঙ্গাপুরে লি কুয়ান ইউর পার্টি বা মালয়েশিয়ার যে অ্যালায়েন্স আছে, সেটি কিন্তু এই একটা অ্যালায়েন্স বা সমঝোতার মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে আছে। কিন্তু আপনাদের মতো 2014 সালে ভোটারবিহীন নির্বাচন করা, 2018 সালে নিশ্চিত রাতে নির্বাচন করা এবং 2024 সালে একটা প্রতারণার মাধ্যমে, একটা ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে, এরকম তারা করেননি। হ্যাঁ, তারা আওয়ামী লীগ 1000 বছর ধরে ক্ষমতায় থাকুক, কেমন সে কেমন তো ক্ষমতা থাকুক, আমাদের মতো নাগরিকের কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চাচ্ছি, আমার কথাটা হলো এই যে শক্তির মাধ্যমে নয়, গণতন্ত্রের প্রতীক শক্তির মাধ্যমে নয়, সম্মতির মাধ্যমে করতে হবে। এবং যে সম্মতির নমুনা আপনারা যেটা করতে, আমি কিন্তু বিএনপি করি না। আমার কথা হলো আমি এদেশে গণতন্ত্র চাই। আমি বিএনপির, প্রথমে আপনি লক্ষ্য করেছেন বিএনপির ব্যর্থতার কথা কিন্তু আমি বলেছি। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমার যে দৃষ্টিভঙ্গি, তাতে আমি বিএনপির ব্যর্থতা দেখেছি। বিরোধী দল হিসাবে তাদের যথার্থ ভূমিকা ছিল না। এবং সেই একই সাথে আমি বলবো যে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আওয়ামী লীগ সংবিধানের বাইরে গিয়ে যেভাবে মানে অসাংবিধানিকভাবে আপনি কি নির্বাচনটাকে অসাংবিধানিক কিভাবে বলবেন, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। 14-18 বা এটা আমি যেটা বলেছিলাম, যদিও মিস্টার ইসলাম সেটাকে বলেছেন যে এই প্রশ্ন তোলা যায় না, এটা নৈতিক কি অনৈতিক, আমি সেই আলোচনায় ক্লারিফিকেশনে যাচ্ছি না। কিন্তু একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে সংবিধানের বাইরে এই নির্বাচনগুলোকে বলা যাবে কিনা, অসাংবিধানিক হয়েছে কিনা? অসাংবিধানিক অবশ্যই বলবো, এই কারণে যে আমরা একটা সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় গ্রহণ করেছি জীবন, যেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ।
1973 সালে 72 সাল থেকে যে সংবিধান গৃহীত হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেটি সংসদীয় গণতন্ত্রের। এই গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোই প্রধান, কিন্তু এককভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘরানা, এই জাতীয় পার্টিকে তো আপনাদের বি টিম বলা হয়। কেমন সে জাতীয় পার্টি ধারণা থেকে কথা বলা না, ধারণা বঙ্গবন্ধু যখন নাকি আমার মনে হয় আপনি তো এই দেশেরই নাগরিক, তাই না? কথাগুলো আমার মনে হয় আমি ভাবছি যে আপনি তো পলিটিক্যাল সায়েন্সের টিচার, জি, আমি পড়ছেন ছাত্র, আপনি মেকিয়াভেলি এবং চাণক্যের কথা উদাহরণ দিয়েছেন, যে আমি বলে নাই, আরো বহু উদাহরণ তো আছে, কিন্তু এখানে কি কোনো জায়গা আছে যে এখানে কোনো স্পেস আছে? আপনার কথাগুলো আমার মনে হয় আমার কথাগুলো শেষ করে আমি আসছি আপনার কাছে মিস্টার মিস্টার। কথা হলো যে যেটা আমি বলছিলাম, অ্যালায়েন্স করে এলডিপি জাপানে, সিঙ্গাপুরে ইত্যাদি, এটা অ্যালায়েন্স করে ক্ষমতা থাকতেই পারে, কিন্তু এমন একটি ব্যবস্থা কেন অবৈধ হবে না যেখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ঘরানার বাইরে, আওয়ামী লীগের অনুগত রাজনৈতিক দলের বাইরে কেউই অংশগ্রহণ করতে দেওয়া হবে না, করতে পারে নাই। এটা একটা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি ব্যতিক্রম, এবং এইটিকে সংসদীয় গণতন্ত্র বলেন, এটাকে বরং আপনি বলতে পারেন ডামি ডেমোক্রেসি, অথবা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অন ডমিনিয়েন্ট পার্টি। কংগ্রেস 1947 সাল থেকে 64 সাল পর্যন্ত জওহরলাল নেহরুর নেতৃত্বে ক্ষমতাসীন ছিলেন, কিন্তু সেটা ছিল ফেয়ার ইলেকশনের মাধ্যমে। কোনো আপত্তি নেই, আওয়ামী লীগ, আমিও ছাত্রলীগ করা ছেলে, ওই সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না, এবং সেটা সকলেরই পার্টিসিপেশন ছিল। এখন একটি জাতি হয়েছে, আমাদের সকলের মতামতের ভিত্তিতে, মানে সেই যে শতফুল ফুটতে সবাই গণতন্ত্রে বিশ্বাস করবে, কিন্তু যে আওয়ামী লীগ বাকশালতন্ত্রের যে বিশ্বাস, সেটি থেকে এখনো করতে পারে না, তারা এখনো এই একক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য সুখকর নয়। প্রশ্ন করতে চাইছেন আপনাকে মিস্টার মিনিস্টার। না, আমার কথা আপনি কি কারণে এবং কি ডেমোক্রেটিক আপনার নর্মসগুলা অ্যানালাইসিস করে এই নির্বাচনগুলোকে অবৈধ নির্বাচন বললেন, এটার ব্যাখ্যাটা আমরা শুনলে আমরা সবাই সমৃদ্ধ হতে পারি। আচ্ছা, এটাকে নির্বাচনটাকে অবৈধ নির্বাচন বলছেন। আমি আপনাকে এরপর আরো কয়েকটা নির্বাচনের জন্য প্রশ্ন করব, সেগুলো একটু উত্তর দেবেন। হ্যাঁ, প্রথম কথা হলো যে কি কারণে আপনি এই নির্বাচনটা কি কারণে অবৈধ বিশ্বাস করেন? আমি সংসদীয় হোয়াটএভার দ্য ডেমোক্রেসি, ইট ইজ এ প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি অর দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি, আপনি যেটাই বলেন না কেন, আপনি যে কোন কারণে এবং কোন সূত্রে, অথবা আপনি যদি আমি অন্য কেউ হলে আমি এত উৎসাহ বোধ করতাম না শিখার জন্য, আপনার কাছে আমি শিখতে চাইতেছি। আমি ওনাকে 2 মিনিট সময় বেঁধে দিই। আপনি কি আপনার পলিটিক্যাল সায়েন্স বলেন, অথবা লেজিসলেশন বলেন, অথবা কনস্টিটিউশন বলেন, ওর হোল ওভার দ্য ওয়ার্ল্ড, অল দ্য ফিলোসফি, হোয়াট এভার আর প্রিভেলিং ইন দ্য গভর্নেন্স সিস্টেম আর গোয়িং হেড, কোনটার মাধ্যম দিয়ে আপনি এটাকে ডিফাইন করলেন যেটা অবৈধ সরকার? প্রথম কথাটা হলো যে গণতন্ত্র মানে হচ্ছে সকলের মতামতের ভিত্তিতে, সকলের কথা বলার অধিকারের মাধ্যমে, সকলের সম্মতির ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা। ব্যাখ্যা দিচ্ছেন, এটা মেজরিটি লোকের, আপনি সকলের বলছেন, সকলের মানে সকলের অংশগ্রহণ, আপনি সকলের অংশগ্রহণ বলতে এখন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি আপনাকে বলি, ইন দ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাট দিস মুভমেন্ট ইউকে ইজ আপনার is the number 1 country which we are giving the explanation example যে they are the leader of the democracy, parliamentary democracy or democracy. তো এখন সেখানে কি 100% লোক ইলেকশনে, আমি তো দেখেছি তাদের 50% লোক ইলেকশনে জয়েন করে নেয়, তাহলে ওই ইলেকশন কি আপনি অবৈধ বলবেন? নিশ্চয়ই না। তো তাইলে আমাদের এখানে যদি অংশগ্রহণ করার অধিকার থাকে, অংশগ্রহণ না করার অধিকার আছে। আমি বলি আপনি প্রসেসে আপনি ভিন্ন জায়গায় যাচ্ছেন কেন? আপনি তো একাডেমিশিয়ান, তো একাডেমিশিয়ান হিসেবে এখান থেকে উদাহরণ দিচ্ছি না, উদাহরণটা ঠিক হচ্ছে না। তো 72 সালে আপনি কি কারণে এটাকে অবৈধ বলবেন আর কি কারণে অন্যটাকে বৈধ বলবেন? আমি তো সেটা বলার চেষ্টা করছি না, আপনি বলতেছেন না। আমি বলছি আপনি বাকশাল মাল্টি পার্টি ডেমোক্রেসি কথাটা মনে রাখেন।
মাল্টি এটা পার্টি আবার কি কথাই বা বলতে শিখছেন কোথায়? আই এম নট এ স্টুডেন্ট অফ ইউ। না না, আমি বলতে চাচ্ছি আপনাকে যে ডাইমেনশনাল, আপনি 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 আমাকে কথা বলতে দিন। প্রথমত কথা হলো যে বহুদলীয় গণতন্ত্র মানে ডেমোক্রেসি। এখন আপনি যদি মানে আওয়ামী লীগ বাকশাল করেছিল, সেই বাকশাল করার একটা প্রবণতা, তাদের যে এই ফ্যাসিস্ট একটা ক্যারেক্টার বা ফ্যাসিস্ট একটা মনোভাব সবসময় বিরাজিত ছিল। তার আপনি কি তাদের মনোজগতে বিচরণ করেছেন? 2014 সালে মানে কি 2014 সালে 2018 সালে একাডেমিশিয়ানের মতো জি 2014 সালে কি করেছিলেন আপনারা? আমি এই বলছি যে মানে এটা কথাটা হলো অবৈধ যে- কেন বলছেন এই প্রশ্নটা উত্তর চাইছি আপনার হয়, কাছে। আপনি অবৈধ বলার জন্য আমিও তাহলে উনি একটু আমি বলুক, আপনার আমি- সাথে অ্যালাইন জি, করব। অবৈধ আপনি হলো এই অবৈধ কারণে করার যে কি কারণে আপনি অবৈধ বলতেছেন? বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে ধরেন কয়টা বিরোধী দল? কোনো কয়টা? রাজনৈতিক- এটা 17 এখন 18 আপনি দল যদি- জয়েন করছে। আপনি যদি মেজর ওই শাহজাহানের গণতন্ত্রকে গণতন্ত্র বলেন, বা যদি ওই যে ইব্রাহিম সাহেবের যে অবস্থা সাহেব আপনি মানে আপনার কেনা বেচার আপনার অবস্থান থেকে সরে যান। গণতন্ত্র যে বলেন, প্রশ্নটা বলছেন আপনি এটা থেকে আপনি শোনেন, সরে গেছেন। ভীতি প্রয়োগ, শক্তি প্রয়োগ, আইন প্রয়োগ এর মাধ্যমে কোনো বিরোধী, সত্যিকার কোনো বিরোধী লোককে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যে কারণে ক্রাইসিস সৃষ্টি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দামি শব্দটা ব্যবহার করেছেন। আপনাদের লোক ছাড়া কেউই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এটাই তো অবৈধ হওয়ার একটি বড় নমুনা। এর চেয়ে বড় প্রমাণ আপনি কি চাচ্ছেন? জি। আমি জানি না এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি নাম্বার রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। একটা রাজনৈতিক দল বিএনপি অথবা তার অ্যালায়েন্সদের কেউ দখল এর সাথে মানে 84টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। 84টা করছে এইটা আমার মনে ঠিক না। এই তথ্যটা একবারে ভুল তথ্য দিচ্ছেন। 84 দল বাংলাদেশে কখনো ছিল না, না। তখন ওই যে আসম আব্দুর রবের নেতৃত্বে 73টি না 71-70টি দলের বিরোধী দলীয় জোট করেছিল। আচ্ছা জিল্লুল সাহেব আপনি আবার ওই দলের- শুনে ওই সময় আমি কি বলছি ওইসব আপনাকে- দলের অস্তিত্বের কথা আমি ওই সমস্ত স্বীকার দল করি না। এখন আমি 70 জন লোকে বললে যে আমি 70টা দল লিড করি সেটা তো আমি এরকম তো saying, আপনি that's what বলতে I'm পারেন। saying, 84 দলের কথা এখন ওনার পক্ষে তো এই কথা। এখন আমি আরেকজন লেমন যদি বলে তাইলে আমার কাছে কষ্ট লাগবে না, কিন্তু But এখন তো একজন বাংলাদেশে academician নিবন্ধিত যখন রাজনৈতিক কথা দল বলে, আছে, সেই হিসেবে তখন আমরা কথা বলতে বলার পারি। সাথে তো এখন আমি ওনাকে বললাম যে অবৈধ বলার পিছনে আপনি যুক্তিগতটা আমাকে দেখান, তাইলে আমরা এটাকে আমাদের জন্য সুবিধা হবে কথা বলতে। কিন্তু এখন একটা কারণও নাই অবৈধ। কাকে নির্বাচন করতে দেয় নাই, কে নির্বাচন করতে চেয়েছিলেন, কারা বলছে যে আমি মনোনয়নপত্র দাখিল করব, আমাকে মনোনয়নপত্র দাখিল করার প্রোটেকশন দেন, আর যাদেরকে জেলে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা, এদের সংখ্যা কত? যারা নাকি ক্রাইম করে জেলে গেছেন, একটা বন্দী ছিল না যখন নির্বাচন হয়, তখন একটা রাজনৈতিক বন্দী ছিল না। যারা জেলে ছিলেন তারা প্রত্যেকটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে। এখন প্রশ্ন যে তারা তাহলে সবাই নির্বাচনের পরে সবাই বেরিয়ে ছিলেন গেলেন না। কিভাবে? No, না যারা গেলেন no, তারা প্রায় সবাই বেরিয়ে গেছেন জেলে, কিছু বাদ। জেল তো আপনার সারা জীবন থাকবে না। এখন এখানে তখন পর্যন্ত কত পার্সেন্ট বিএনপি যারা ইলেকশন করে তাদের 5% জেলে ছিল না। যারা ইলেকশন করে, প্লিজ প্রফেসর সাহেব আপনার 5%, আপনি যদি সংখ্যা দিয়ে বিচার করতে চান, আর আপনার 20,000 লোকের কথা বলছেন জেলখানায়, টোটাল 2,000 লোক সারা বাংলাদেশের জেলে ছিল না। এখন অপরাধীরা যারা চুরি করছে, ডাকাতি করছে, তারপর অন্য অপরাধ করছে, ওদেরকে সহ যদি আপনি হিসাব করে বলেন যে বাংলাদেশের 20,000 লোক সব বিএনপির লোক, এটা তো ঠিক না। বিএনপির সব বিরোধী দলের রাজনীতিটা আপনার কাছে অপরাধী, সকল বিরোধী রাজনীতিবিদরাই। কালকেও বলেছেন প্রধানমন্ত্রী যে কোন আপনি ঠিক বলছেন না। আপনি আপনার ইন্টিগ্রিটি লেভেল থেকে, আপনার পজিশন থেকে আমার মনে হয় এই কথাটা আপনার মুক্তি আসতে পারে, অন্য কেউ বললে মানানসই হয়। কিন্তু আপনি বিং একাডেমিশিয়ান, ইউ আর দ্য টিচার অফ দ্য ইউনিভার্সিটি, তো আপনার পক্ষ থেকে কথাটা এমন কিছু কথাই স্বাভাবিকভাবে শুনেন। আমি সরি, বলেন আপনি। তো এখন বিষয়টা হলো যে কি, আমাকে আমরা ইস্যুভিত্তিক কথা বলছি, আপনি অবৈধ বলার জন্য কিছু যুক্তি আমাকে দেখাইতে হইব। আপনি বলছেন যে ওদেরকে জেলে তো কেউ ছিল না, যারা ইলেকশন করতে চায় কয়েকজন ছিল, 5%। তো হোয়াই আদার পিপল? আর কাকে ইলেকশন করতে দেওয়া হয় নাই, কে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে অসুবিধা পড়ছে, যার জন্য এবার নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে এখন অনলাইন সাবমিশনের ব্যবস্থা করছে। তো তখন তো অনলাইনের ব্যবস্থা ছিল, তো আপনারা সাবমিট করতেন। কে বাধা দিয়েছে, কাকে ইলেকশন করতে গেলে বাধা দেওয়া হয়েছে? আমি তো বিরোধীরা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে ওই চেয়েছে। কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইজ নো মোর এক্সিস্ট ইন দ্য কনস্টিটিউশন এট দিস মোমেন্ট। তত্ত্বাবধায়ক সরকার আমরা করেছি, কিন্তু বাট যখন প্রয়োজন নেই
তখন এটা ফুরিয়ে গেছে। হ্যাঁ রাইট, আমি এটা Machiavellian politics। আপনি মেকিয়াভেলিয়ান পলিটিক্সে এই কথা বলা হয় নাই। এখানে হলো যে আমি বিকেলে পলিটিক্যাল সায়েন্স পড়ছি ভাই, আমাকে শিখেন না। এখানে বিষয়টা হলো যে কি, এখানে আপনার ওরা তত্ত্বাবধায়ক সরকার চান। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা যদি আসে, বিএনপি যখন ক্ষমতায় আসলেন 2006 সালে, তখন এক সালে ক্ষমতা আসলেন, 1 সালে আইসা 6 সালে তারা ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিসের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তারা এটা না করে কি করছেন, কোনো ক্যাডারের কোনো অর্গানের কারো বয়স, চাকরির বয়স না বাড়াইয়া বিচারপতিদের বয়স বাড়ানো। কি উদ্দেশ্যে? যে ব্লান্ডার অন দ্য পার্ট অফ বিএনপি। এটা বিএনপি ন্যায় করে নাই, অন্যায় করেছে এবং তাদেরকে কুফল, এই কুফলের পিছনে আমি আপনাকে সহযোগিতা করে, আপনি কথা না বললে না, আমি আপনাকে বিএনপির লোক বানাচ্ছি না। করেছে এটাই সূচনা, তাদের পতনের সূচনা, তাদের পতনের সূচনা। এক্স্যাক্টলি, আমি তো সে কথা, তারা সেদিন তখন KM হাসানকে যাতে নাকি না বানানো যায় এই জন্য বিচারপতিদের আচ্ছা বাড়াইছে। এখন এটার কারণে ক্রাইসিসটা দেখা দিছে। তারপরে কি হলো, 1/11 হলো, 1/11 নাকি ওই যে ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার আসলো, এবং দেখা গেল যে সেখানের মধ্যে আপনার তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বেগম জিয়া ঠিক করে দেন, আবার তারা সেখানে ঝগড়া করেন, মারামারি করেন, কইরা এরপরে শেষ পর্যন্ত এরা টেক ওভার করলো। তো আমরা দেখলাম এরপরে যেখানে 3 মাসের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার কনস্টিটিউশন ওয়াইজ 3 মাসের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সে 3 মাসের জায়গায় তারা 2 বছর এবং তারা সারা জীবন ক্ষমতা থেকে দেওয়ার ব্যবস্থা করছে। তো আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের যে উদ্দেশ্যে সুস্থ নির্বাচনের আশা করে আমরা আন্দোলন করেছিলাম, সেটা তো এখন দেখা যায় বিরাট একটা এটার ভিতরে অজাগর সাপ ঢুকে আছে এবং ঢুকাই দেওয়া হয়েছে। তখন এই অভিজ্ঞতার কারণে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করতে পারি না, এবং এই প্রসিডিউরটা এখন দেখা যাচ্ছে যে আমরা তো আমরা এক্সপেরিয়েন্স করেছি, আমরা চেষ্টা করেছি, আমাদের ফান্ডামেন্টাল উইল ছিল যে একটা সুস্থ নির্বাচন করা। সুস্থ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে বেশি অপব্যবহার করছে এবং অনিয়ম করছে। যেখানে তারা নির্বাচন করবে সেখানে তারা সমস্ত দেশের বড় বড় ব্যবসায়ীদেরকে ধরে ধরে জেলে ঢুকাইছেন, তাদের টাকা পয়সা নিচ্ছেন, এবং দেখা গেছে যে দেশে নির্বাচন না করে তারা স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ব্যবস্থা করছেন, নতুন দল গঠন করছেন, ওই যে কুরেশিকে দিয়ে তারপর নতুন দল গঠন করছে। তো অতএব এরপরে একটা দেশকে, আজকে পাকিস্তানের দিকে তাকান, তো আজকে 75 বছরের দেশ, এখন পর্যন্ত তারা আজকে কোথায় আসছে? আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন তাদের অর্থনৈতিক উন্নতি আমাদের থেকে অনেক বেশি, সব দিক থেকে তারা আগেই ছিল। আজকে আমরা তাদের থেকে বহুগুণ দূরে আছি, আগেই গেছি। আজকে শেখ হাসিনার নেতৃত্বের কারণে পাকিস্তান বলে আরও 50 বছরও বাংলাদেশের সমান তারা হইতে পারবে না। তো এই যে আজকে তাদের অবস্থাটা, কী জন্য? কারণ সামরিক শাসনের কারণে, অগণতান্ত্রিক ব্যবস্থা থাকার কারণে। অতএব আমাদেরকে এই জন্য ফর দ্য সেক অফ দ্য নেশন, ফর দ্য সেক অফ দ্য বেটারমেন্ট ফেট অফ দ্য কমন পিপল, আমাদেরকে গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে। আপনি যদি এক লাইন আমাকে বলেন যে কোনো অতি সম্প্রতি আটলান্টিক কাউন্সিলের একটা প্রতিবেদন বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রসপারিটি সূচকে হয়তো বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে, কিন্তু ফ্রিডমের সূচকে, সেটা লিগ্যাল হোক, পলিটিক্যাল হোক অথবা ইকোনমিক হোক, পাকিস্তানের চাইতে বাংলাদেশ অনেক পিছিয়ে। আপনি হু ম্যানুফ্যাকচার দিস হিস্ট্রি? যে কে এইটা লেখে? আটলান্টিক কাউন্সিল একটা গবেষণা প্রতিষ্ঠান। এরকম গবেষণা প্রতিষ্ঠান প্রত্যেকদিন একটা আমাদের পকেটের থেকে বাইরে হয়। এটা এরকম আমার কাছে, আমি শোনেন, আমি না প্রফেসর সাহেব, আমি একটা তথ্য দিই আপনাকে। আমি তো ভাই, আমরা তো বহু বিষয়ে কাজ করছি। 6000 কিউসেক পানি ওই যে পশুর নদী দিয়ে প্রবাহিত হয়, আর সেখানে একটা গবেষণা দেখা গেছে যে সমস্ত পশুর নদীর পানি নষ্ট হয়ে যাবে যে 2 কিউসেক পানি যদি প্রতি সেকেন্ডে উৎপাদন করা হয়। প্রতি সেকেন্ডে আমার 6000 কিউসেক পানি প্রবাহিত হয়। তো তাইলে কী করে 6000 কিউসেক পানি? তখন পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে আমি বললাম, ইট ইজ ফুললি ম্যানুফ্যাকচার্ড, fictitious, motivated, and to bless somebody else. The research was done. সে তো গবেষণা করছে, গবেষণা করলে সব গবেষণা তো আমরা তো জানি যে ইট ইজ নট ট্রু। ইট ইজ, আপনি যেটা বলছেন অ্যাবসলিউটলি ফলস, অ্যাবসলিউটলি ফ্যাব্রিকেটেড। আমরা একটু শেষের দিকে, সো কনক্লুডিং রিমার্কস 5 মিনিট করে যদি আপনারা বলেন যে হোয়াট ইজ নেক্সট। কথাটা হলো যে আপনার মাথা ব্যথা করে, এই জন্য মাথার চিকিৎসা করবেন, কিন্তু মাথাটা তো কেটে ফেলার অধিকার নেই। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে আমি মনে করিয়ে দিই যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আওয়ামী লীগের, মোটামুটি আওয়ামী লীগেরই সফলতা।
আচ্ছা, এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার জন্য 15th অ্যামেন্ডমেন্টের আগে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে একটি কমিটি হয়েছিল, শাসনতন্ত্র সংবিধান সংশোধন কমিটি। সেখানে প্রায় একজন বাদে সমস্ত সদস্যরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার জন্য সুপারিশ করেছিল। এক, দ্বিতীয়ত যারা এমিকাস কিউরি ছিলেন, আপনি জানেন এমিকাস কিউরির প্রায় সকলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য বলেছিলেন। এমনকি একজন বাদে যে আদেশের বদলে বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অকার্যকর করা হলো, বাতিল করা হলো, সেই জাস্টিস এবং সেই সুপারিশে তারা করেছিল যে আরও 2-3 বছরের জন্য 2-3 বার এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে পারে। কিন্তু তা কোনো কিছুই গ্রহণযোগ্য না করে ওরা বলছিল যে জুডিশিয়ারির অংশগ্রহণ দলীয় একটা প্রবণতা সৃষ্টি করে। আপনারা জুডিশিয়ারিকে বাইরে রাখতে হবে। ব্যবস্থার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ব্যবস্থা যদি আজকে বহাল থাকতো, আবার বলছি, সেজন্য দেশে উন্নতি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। না, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নতি হচ্ছে, দেশের প্রভাব বলছে দেশে উন্নতি হয়েছে, দেশের উন্নতি হয়েছে, এতে কোন চোখ বন্ধ করে রাখতে হবে না। আমি একজন সিটিজেন হিসাবে, আমি দলীয় ব্যক্তি নই, আমি যেটা অন্যায়, যখন আপনার মন ভালো লাগবে না তখন আপনি বলবেন যে এটা ভালো না, আর আমি যদি ভুল বলি বা যদি শুধরাতে চেষ্টা করি তখন বলবেন ভুল, এটা তো ঠিক না। তো কথাটা হলো যে বলছেন যে উন্নতি হয়েছে, ওই যে বিজ্ঞানের কথা বলি না আমরা, বিজ্ঞান দিয়েছে আমাদেরকে বেগ, সেই যাযাবারের কথা, বিজ্ঞান দিয়েছে আমাদের বেগ, কেড়ে নিয়েছে আবেগ। বাংলাদেশে এতে কোনো সন্দেহ নাই যে ট্রেমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, কিন্তু কেড়ে নিয়েছে আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার। এটা একটা নির্মম সত্য কথা। তো সুতরাং এই অবস্থা থেকে আমাদের প্রত্যাবর্তনের জন্য এই বিশেষ করে এই নির্বাচন, এই যে ইমিডিয়েট নির্বাচন যেটা 2007 সালে 2024 সাল 7ই জানুয়ারি যেটা হলো, সেটার পরিবর্তে এখন যদি আপনি মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমি এই জনতার মাধ্যমে আপনার কাছে বিনীত অনুরোধ করতে চাই যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের যদি ব্যবস্থা করেন, আপনারা মধ্যবর্তী একটা নির্বাচন হয়, তাহলে পরে কিন্তু এই ঝগড়াটা মিটাবে। শেখ হাসিনা শুধুমাত্র এই দেশের প্রধানমন্ত্রী না, তিনি জাতির জনকের কন্যা এবং তিনি এই জাতির অভিভাবক, এতে কোনো তো সন্দেহ নেই। সুতরাং আপনাদের মতো ব্যক্তিত্ব মানুষেরা আছেন, সুতরাং আপনারা যদি এই যে একটা মানে অবৈধ বলেন, অসমাপ্ত বলেন বা অনৈতিক বলেন, যে ব্যবস্থাটি, যেই বিশেষণগুলো প্রয়োগ করা হয়, এটি একটি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে শেষ হতে পারে। এবং আমরা মনে করি যে আপনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ বা আপনার মতো প্রবীণ রাজনীতিবিদের মাধ্যমে আমরা যদি একটা দ্বিতীয় নির্বাচনে, সেটা যদি আওয়ামী লীগ তো আর গায়ের জোরে ক্ষমতা আসতে চায় না, যদি জনগণ ভোট দেবে, সেটার মধ্যে যে অসুবিধাগুলো দেখা দিয়েছিল সেই অসুবিধাগুলো দূর করে, এতে কোনো যদি ভালো হবে বলি আমার ধারণা। আমাদের অনুরোধ সেটা যদি আপনারা করতে পারেন, তাহলে পরে জনসাধারণ কথা বলার সুযোগ পাবে। জনসাধারণ তো এখন কথা বলতে পারে না, জনসাধারণ সমাবেশ করতে পারে না। আজকেই দেখে আসলাম ওই পল্টনে একটা মিটিং হওয়ার কথা, সেই মিটিংয়ে পুলিশ যদি বিক্ষোভকারী থাকে 100 জন, পুলিশ হয়েছে 500 জন। সুতরাং পেরে ওঠার কোনো সম্ভাবনা নেই। কোয়ার্টসিভ গভর্নেন্স এর পরিবর্তে আপনার ডেমোক্রেটিক গভর্নেন্স আপনারা করবেন, সেই আশা করে কথা শেষ করি। ধন্যবাদ মিস্টার মিনিস্টার। এখন ডেমোক্রেসি, উনি বললেন ডেমোক্রেসি আমাদের উন্নয়ন হয়েছে, ডেমোক্রেসি চলে গেছে। এখন ডেমোক্রেসি কি? এম্পায়ারিজম, সোশ্যালিজম, democracy, all this philosophy for what? For development, to fulfill the aspiration of the common people. So economic and political yes, development, both. Political, of course, জিল্লুর সাহেব। আপনার এখানে এই যত ফিলোসফি আছে, ডেমোক্রেসি, সোশ্যালিজম একটা ফিলোসফি, ডেমোক্রেসি, এম্পায়ারিজম, ডিক্টেটরশিপ, আপনি যেটার কথাই বলেন না কেন, আজকের সমাজ, আজকের পৃথিবীতে বলা হয় যে ডেমোক্রেসিকে সবাই এটা ইট ইজ নট দ্য হোল স্ট্যাক, বাট এটাতে যত ড্রব্যাকে থাকুক না কেন, তারপরে এটাকে ফলো করলে দেখা যায় সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা। তো আমার তো উন্নতি হয়েছে এই কারণে যে আমার এখানে সাস্টেনেবল ডেমোক্রেসি আছে। সাস্টেনেবল লিডার, অফকোর্স লিডারশিপ না থাকলে, এখন লিডার উইল কন্টেন দ্য পলিটিক্যাল উইল অফ দ্য পিপল, সো দ্যাট তারপরে তো সেটা আপনি পাবেন প্রফেসর সাহেব। এখন এখানে আপনি ডেমোক্রেসি আছে বলে আজকে উন্নয়নগুলো হয়েছে। ডেমোক্রেসি না থাকলে ওই যে
আইয়ুব খাঁর আমলে শেখ কোনো উন্নতি এরশাদের হয়নি। আমলে যথেষ্ট না, উন্নতি এই কথা ঠিক না। আপনি হিসাব করেন $140 পার ক্যাপিটা ইনকাম ছিল। আমরা সব ডাটা আছে, উই আর ভেরি আপডেটেড ম্যান। $140 পাকিস্তানের 23 বছরের মধ্যে পার ক্যাপিটা ইনকাম ছিল। আর বঙ্গবন্ধু 3.5 বছর মাত্র $277 নিচে, $88 দিয়ে আরম্ভ করে। তো কি করে আইয়ুব খানের আমলে কোথায় কি হয়েছে? আইয়ুব খানের আমলে কিছু ব্রিজ করছে, কিছু প্রাইমারি স্কুল করছে। এটা দেখে আমাদের এখানে কিচ্ছু ছিল না, তখন আমরা মনে করছি বহুত হয়েছে। এরশাদের আমলে আমি কারো এখন আমি এই সমস্ত সমালোচনাতে যাইতেছি না, জিয়া এরশাদের এগুলোতে কথা, কিন্তু আনলেস আদারওয়াইজ ডেমোক্রেটিক কালচার ইজ নট প্রিভেল, ওই সমস্ত দেশে কখনোই উন্নতির লক্ষ্যমাত্রা জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করবে না বলে আপনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আর আমিও, তো অতএব স্বাভাবিকভাবে আমি 100% কনভিন্স। এবং হলেও সেটা টেকসই হয় না। অবশ্যই ডেমোক্রেসির মধ্যে পলিটিক্যাল ডেমোক্রেসির মধ্যে বহু লুফহোল আছে, লট অফ ড্রব্যাক আছে, এবং অ্যাবসোলিউটিজম ইজ রিমেনিং ইন দ্য এম্পায়ারিজম, ইন দ্য আপনার ওই যে কি বলে যে সোশ্যালিজম, সেখানে অ্যাবসোলিউটিজম ইজ রিমেনিং, এবং সে কারণে সেটাকে নেগলেক্ট করে। প্লিজ আমি শেষ করি, আপনি এখন এই জন্যেই এখানে শব্দ আমি ফলো করতে পারি না, সরি। না, আমি বলছি যে ডিক্টেটিজম, তো আপনার এই যে সোশ্যালিজম, এম্পায়ারিজম, এগুলোর মধ্যে তো আপনার সবাই ডেমোক্রেটিক কালচারটাকে আজকে প্রমাণিতভাবে অতি বেশি হিতকর বলে বিবেচনা করে। এটা বেটার সবগুলো থেকে। এটা যদিও এটার থেকে অনেক দুর্বলতা সত্ত্বেও এর কোনো বেটার অপশন নাই ডেমোক্রেসির চাইতে, সেটাই বলতে চাইছেন। বলতে কিছু নাই, কোনোটাতে নাই। আর ওখানে অ্যাবসোলিউটিজমের কথা বলছে, সে ডিক্টেটররা বলতো যে রাত্রে মার্শাল ল জারি হয়েছে, সকালবেলা থেকে চাউলের দাম 15 টাকা, কিন্তু 5 টাকা বিক্রির হুকুম হয়েছে, সবাই 5 টাকা বিক্রি করে, বাট ইট ডিড নট মিন সাস্টেইন। তো এই জন্য আপনার ডেমোক্রেসির কথা আমি এখন এত তো একাডেমিক ডিসকাশনে যেতে পারবো না, টাইমও নেই। তো এখন আপনি বলছেন যে এটা মধ্যবর্তী নির্বাচন, বাংলাদেশে এবং নির্বাচন যথাযথ সময় হয় এবং হবে, এবং এই একটা অঙ্গীকার আমাদের আছে, এবং সেই সমস্ত অঙ্গীকারটা আমরা আছে বলে এবং রক্ষা করতে পারছি বলে দেশের আজকে উন্নয়ন হয়েছে। বাংলাদেশের মতো দেশে মেট্রো রেল হবে, বাংলাদেশের $2,800 মাথাপিছু আয় হবে, PL 480 চাউল নিয়ে আমরা জীবিকা নির্বাহ করতাম। আর আমাদের খাদ্য ঘাটতি ছিল, আমি দেখলাম যে 25 মিলিয়ন টন উৎপাদন হইতো, আর আজকে সেখানে মোর দ্যান 40 মিলিয়ন টন হওয়ার কারণে আজকে আমাদের কোথায় খাদ্য ঘাটতি নেই। গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে সরকার আছে ক্ষমতায়, এই যে এত ক্রাইসিস গেল, আমি ওই দিন ইস্তাম্বুলে দেখলাম যে তাদের 40% হইল অফিসিয়াল ইনফ্লেশন, আর সেখানের মধ্যে তাদের বাংলাদেশের মধ্যে আমরা এখন আমাদের হিসাব করে আমরা 11% পাই। তো এখন সেখানে দ্রব্যমূল্য তো মুশকিল হয়ে যাচ্ছে। তো এখন সেখানে দ্রব্যমূল্য মুশকিল হচ্ছে যে এখন যেখানে 40%, যেখানে 100%, সেখানে কি অবস্থা? এখন ইউ আর লিভিং ইন দ্য গ্লোবাল ভিলেজ। কেন বললাম যে উই আর ইন্টেন্সিভলি কানেক্টেড। এখন এক জায়গায় কোনো সমস্যা হলে এখানে সমস্যাটা আসবে, ইউক্রেনে হচ্ছে আপনার এখানে আসবে, এখন ইসরায়েলে হচ্ছে আপনার এখানে আসবে, ইউ উইল বি এফেক্টেড, ইউ উইল নট বি আনহার্টেড, আপনি এটা অস্বীকার করতে পারেন না। তো সেই কারণে আমাদের আপনি যেটা বলছেন, ইলেকশন হ্যাজ টু বি কন্ডাক্টেড অন টাইম, পিছেও না আগেও না, এবং কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের প্রতি যদি ন্যূনতম আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা থাকে, আর কাউকে কোনো না কোনোভাবে ক্ষমতা আনি দেওয়ার জন্য প্রতিদিন একটা ইলেকশন করতে হইব, তাহলে সেই ব্যবস্থাপনার জন্য যদি কেউ অ্যাডভোকেসি করে, আমি সেখানের মধ্যে আমার রেসপেক্ট থাকার কোনো কারণ নেই। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুদ এবং মিস্টার মোহাম্মদ তাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিতর্ক করেছেন। সব কথা শেষ কথা যে গণতন্ত্রের এটি প্রাথমিক এবং ন্যূনতম পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। বাংলাদেশে নির্বাচন হচ্ছে, 53 বছরে বহু নির্বাচন হয়েছে এবং নির্বাচন নিয়ে বাংলাদেশে বিতর্ক হয়েছে। যেটা দরকার সেটা হচ্ছে যে নির্বাচনে এই বিতর্কের একটা নিষ্পত্তি হওয়া দরকার। প্রতি বছর প্রতিদিন নির্বাচন নিয়ে বিতর্ক সেটা গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্বাস্থ্যকর বিষয় নয়। যদিও ভালো নির্বাচন হলে ভালো গণতন্ত্র, এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটি একটি
প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত, যেটা যে কোনো জাতিকে, যে কোনো রাষ্ট্রকে আসলে পূরণ করা দরকার, যারা নিজেদেরকে গণতান্ত্রিক হিসেবে পরিচয় দিতে চায়। দায়িত্ব বাংলাদেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার সবারই আছে, কম বেশি পার্থক্য থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু আমরা যেন কেবলমাত্র বিতর্কের মধ্যে নিজেদের নিয়োজিত না রাখি। এর জন্য যে সমঝোতার পরিবেশ দরকার, যেটাও গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ, ডায়ালগ, সেটা যেন আমরা করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।